এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট বাকি। ঘুম থেকে উঠে মুখ ধোয়া কমপ্লিট, এদিকে চা টিফিনও করা হয়ে গেছে। তারপর কমলি শাকগুলো কেটে রেখেছিলাম কালকে, দেখিয়েছিলে কালকে যে সবজি বাজারের সাথে নিয়ে এসেছিল, ওগুলোকে কেটে রাখাতে খুব সুবিধা হয়েছে। তো এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখলাম। আর এই যে দেখো বটিটা, আমার যখন পায়ে আর কোমরে ব্যথা শুরু হয়েছিল তখন ডক্টর দেখানোর পর বলেছিল আমি বসে যেন কোনো কাজ না করি। তারপর তোমাদের দাদাভাই এই যে বটিটাকে এভাবে বানিয়ে দিল। আমাদের মহিলাদের কাজ দেখবে কদিন কাকে ডাক দেবো বলো সবজি কাটার জন্য? ফার্স্টে তো কতদিন তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মা আমাকে সবজি কেটে দিত, তো এ করে তো আর হয় না বলো। এখন আমার ঘরের এই যে 365 দিন আমাকে কে সবজিপাতি কেটে দেবে? ওরও তো দোকান আছে, ও আমার টাইমের মধ্যে যে এটা লাগবে ওইটা লাগবে সমস্ত কিছু তো আর আমাকে কেটে দিতে পারবে না। একদিন দুদিন হলে ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন তো আর সম্ভব না। তারপর ওই যে বড়িটাকে এভাবে এনে দিয়েছে যাতে আমি দাঁড়িয়ে কাটতে পারি। আর মাছটা আনলে তো আমি তোমরা জানো যে কাঁচি দিয়ে কেটে নিই, আর বেশিরভাগ আমার ঘরে মাছটা কেটেই আনে। তো এদিকে দেখো, এদিকে বেগুনটা কেটে নিচ্ছি। কমলি শাকটা কালকে কেটে রাখাতে খুব ভালো হয়েছে জানো তো। এরকম শাক পাতি মানে কোনো ডাটা রান্না করলে আগের দিন কেটে রাখলে দেখবে অনেকটা কিন্তু সময় বেঁচে যায়। তো এদিকে দেখো কমলি শাকটাকে ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি, কারণ এই যে জলের মধ্যে থাকে কত কিছু তো লাগতে পারে, তাই একটু আবার ভাপও দিয়ে নেবো। তো ভালো করে না কমলি শাকটাকে ধুয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে শাকপাতি কোনো কিছু রান্না করলে যেন আমার মনে হয় একটু বালি থাকবে কিনা বালি থাকবে কিনা, সেই ভয়ে কতবার করে যে কমলি শাকটাকে আমি আজকে ধুলাম। তো এদিকে দেখো কমলি শাকের জন্য মশলাটাও পেস্ট করে নিচ্ছি। ওই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে, মানে শুটকি মাছ দিয়ে তো করবো। কমলি শাক দেখবে নিরামিষ কিন্তু ভালো লাগে না, ওইটা আবার একটু শুটকি মাছ দিয়ে কিন্তু ভালো লাগে। আজকে শুধু একটা সবজি রান্না করব, কমলি শাকটাই করবো। আর তোমাদের দাদাভাইকে সকালবেলায় দেখি কোনো কিছু একটা ভাজি করা করে দিতে পারি কিনা, কারণ তরকারিটা তো হতে একটু সময় লাগবে। আর এই যদি মানে শুটকি মাছ দিয়ে সকালে খায় না তাহলে আর দুপুরে খেতে চাইবে না, তো তাই জন্য দুপুরে দেবো, না হলে আমার আবার একটা সবজি বানাতে লাগবে। দুপুরে দিলে তো রাত্রিবেলায় মানে কিছু একটা সেদ্ধ ভাত বা একটা কোনো কিছু ভাজি করে দিলেই হয়ে যাবে। আমার আবার শুটকি মাছ একবার খেলে আবার মানে রাত্রিবেলার দিকেও খেতে পারবো, কিন্তু ওর আবার একবার খাবে তো আর খাবে না। আর আমার কি বলো তো, আগে তো শুটকি মাছটা আরও বেশি প্রিয় ছিল, তারপর থেকে কি যেন হলো, মানে শুটকি মাছের উপর যেন নেশাটা একটু কমেই গেছে। তারপরেও কমলি শাক বাঁশকুড়ুল এইগুলো যেন শুটকি মাছ দিয়ে খেতে ভালোই লাগে। তো এদিকে দেখো বাসন কয়টা ছিল, এই বাসনগুলো ধুয়ে নিয়েছি, না হলে তো আবার একটাল বাসন পড়ে যাবে তাই। তারপর এদিকে শুটকি মাছের তরকারিটা এক পাশে বসিয়ে এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু মশলাটা করলাম আর বিশেষ করে একটু দাগও ছিল, তো তার জন্য না আজকে কিন্তু দাগটা পরে নিয়ে এটা বেশ 1-2 দিন হয়ে গেছে দাগটা যা পড়লো। সেদিন যেন কি করেছিলাম তারপরে তো এমনিতে মুছেছিলাম, তো দাগটা যায়নি। তো তার জন্য একটু সাবান দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা তোমরা চাইলে কিন্তু আবার মানে কলগেট দিয়েও কিন্তু করা যায়, এটা তো আমি অনেক সময় কলগেট দিয়েও করি, বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু সাবানটা দিয়েই করি, মেজে ঘষে নিই। আর এদিকে দেখো তারটাকেও আর ছাড়লাম না, একদম তারটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি। কি বলো তো, যেহেতু সাদা কালারের, আর সাদা কালারের যে কোনো জিনিস যদি সাদা রং হয় না তাহলে দেখবে ওটার মধ্যে যেন একটা ময়লা পড়লে যেন নোংরাটা দূর থেকে বোঝা যায়। তো ভালো করে মিক্সার গ্রাইন্ডারটাকে আগে কসব্রাইটটা দিয়ে মেজে কষে নিয়েছি, তারপর একটা শুকনো কাপড় নিয়েছি, কারণ ভিজা কাপড় দিয়ে যদি মুছতে যাই না দেখবে ততই আরও বেশি কিন্তু ফেনাটা উঠবে, তাই জন্য শুকনো কাপড় দিয়ে আগে মুছছি, তারপর আবার ভিজা কাপড় দিয়ে কিন্তু পুরো মিক্সার গ্রাইন্ডারটাকে মুছবো। আর ওই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছ ওটার মধ্যে ভাবছি একটা নিয়ে মানে কাঁটা চামচ দিয়ে তারপর কাপড় দিয়ে ওই ফাঁকগুলো থেকে মানে সাবানের ইয়েটা বের করব। তো ভালো করে দেখো আঙুলটা দিয়ে ওই যে ভিতরের ইয়েটা মানে বের করে নিচ্ছি। তারপর এই যে দেখো তারটাকে আবারও একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এই যে দেখো এবার একটা কাঁটা চামচ নিয়ে কাঁটা চামচটা দিয়ে ওই যে সাইডগুলো বললাম সাবানের ফেনাগুলো ঢুকে আছে, তো এগুলোকে একটু বের করে নিচ্ছি এভাবে। এটা কাঁটা চামচ দিয়েও করা যায়, এমনিতে আবার ছুরি দিয়েও করা যায়, তা আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু করে নিচ্ছি। না হলে এগুলো যদি না মুছি এই জায়গাটা দেখবে এই সাইডগুলো কিন্তু নোংরা হয়ে থাকবে, তাই। এই যে দেখো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে ভিজা কাপড়টা দিয়ে আবার একটু মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো কাপড়টা দিয়ে দিলাম ঢাকা। এটা তো সবসময় লাগে না বলে ওই যে নিচে এখন থেকে রাখি। এদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলে আসলো, ওকে কি করে দেবো, তাই জন্য একটা সহজ পদ্ধতির ডিম অমলেট করে নিয়েছি। ভাজা ভরা করতে গেলেও তো একটু সময় লাগবে, তাই ঝটপট করে ডিম অমলেটটা বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই কিন্তু ডিম অমলেট আবার ওর খুব প্রিয়, ডিম অমলেট আর ডাল হলে কোনো কিছুই আর ওর লাগে না। তো যদিও আজকে ডাল রান্না করিনি, ডাল আমার ঘরে বেশিরভাগ রান্না করা হয়ই না, একদিন ডাল রান্না করলে 3 দিন খেতে লাগে এরকম। তো এদিকে দেখো এই যে ডিমের অমলেটটা দিয়ে দিলাম ওকে, এখন খেতে দিয়ে তারপর এদিকে জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের দোকানের বোতলও পড়ে আছে, ওগুলোও ভর্তি করতে লাগবে। কাল রাত্রিবেলায় কিন্তু দেখেছিলাম যে বেশ কতগুলো বোতল খালি হয়েছে, ভর্তি করতে লাগবে, কিন্তু ওই যে মানে রাত্রিবেলার কাজটা শেষ করে যেন আর ইচ্ছে হচ্ছে না। অথচ কিন্তু দেখো বাসন কুসন মেজে রাখলাম, অনেক সময় দেখবে
বড় বড় কাজ করে নিতে পারি তখন কোনো অসুবিধা হয় না, আর একটু ছোটোখাটো কাজগুলো করতে গেলে যেন অসুবিধা হয়ে যায়, না জানি কী কাজ সেগুলো আর করলাম না। তো যাই হোক বোতলগুলো ভর্তি করে নিয়েছি, নিয়ে এই যে দেখো তোমাদের দাদাভাইকে 2টা বোতল দিয়ে দিলাম। আর বড় বোতলগুলো নামাতে যাওয়ার কথা আমি যেন ভুলে যাই, ওইগুলো পেছনের রুমে কিন্তু আছে, কিন্তু যখন ভাবি মানে নামিয়ে নেব তখন ভাবি যে না একটু পরে নামাবো, তাই জন্য বলে না সময়ের কাজ সময়ে করে নিলে ভালো হয়। তারপরে এই জগটাও খালি হয়ে গেছে আজকে, তো জগটার মধ্যেও একদম জল নিয়ে নিলাম, আর এই বোতলটাও ভরিয়ে নিলাম। এই বোতলটাকে তো ওই যে আমাদের বিছানার সামনে ড্রেসিং টেবিলের সাথে রেখে দেবো, আর ঝোঁকটা এখানে রেখে দিয়েছি। দিয়ে তোমাদের দাদাভাই সকালবেলা গিয়েছিল বাজারে, আমার তো শুটকি মাছ ঘরে ছিল না, তো তার জন্য এই যে দেখো তোমাদের দাদাভাই যে শুটকি মাছ নিয়ে আসলো, এখানে পুঁটি শুটকি নিয়ে আসলো, তেলা শুটকি মাছ নিয়ে আসলো, আর এখানে নিয়ে আসলো লোটে শুটকি মাছ। লোটে শুটকি মাছের ঝুরা খেতে তো বেগুন দিয়ে যা টেস্ট না লাগে কি আর বলি তোমাদেরকে। তো পুঁটি শুটকিটা আর ওই যে তেলা শুটকিটাকে একটা মানে ইয়েতে রাখলাম, এইগুলো কিন্তু আমি ইয়ের মধ্যে রাখবো, ফ্রিজের মধ্যে রাখবো, ডিপ ফ্রিজে, তাহলে না শুটকি মাছে কিন্তু পোকা টোকা কোনো কিছু ধরবে না। আগে তো আমি এমনিতে ফেলে রাখতাম, কিন্তু কী হয় বলো তো, বেশি গরম টরম হলে না একদম যেন নিচটা ঘেমে ঘেমে যায়, আর একটা গন্ধও বেরিয়ে যেত। তার জন্য এইভাবে বক্স মানে করে রেখে না এয়ারটাইট বক্সের মধ্যে রাখলে দেখবে একটুও গন্ধও পাবে না, আর একদম পুরো ভালো থাকবে, একদম 1 মাস না মানে 2-3 মাসও ভালো থাকবে। আর এদিকে লোটে শুটকি মাছটাও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখো এই যে ফ্রিজের মধ্যে এখন রেখে দিয়েছে, আর দেখো আমার ফ্রিজের কি অবস্থা, বরফে মনে হচ্ছে যেন একদম পুরো ইয়ে হয়ে আছে, কাশ্মীরে চলে আসলাম এরকমটা মনে হচ্ছে। তো এদিকে দেখো, এদিকে আবার তোমার দাদাভাই মাছও নিয়ে আসলো, তো ও বলেছিল যে মাছগুলো না হয় মানে একটু ঝোল করে নিতে, তো আমি বললাম যে এখন আবার শুটকি মাছ করছি, এখন আবার মাছের ঝোল বানাবো, থাকে এগুলো কালকে বানিয়ে নেবো। কি জানো তো বন্ধুরা, মধ্যবিত্ত ঘরে না একটু বুঝে শুনে কিন্তু সংসারের ইয়েগুলো চালাতে হয়। যদি এই যে এখন শুটকি মাছও করে নিচ্ছি, মাছটাও করে নেবো, সে হলো তার হবে না বলো, এটা তো আর পুরুষ মানুষ বুঝবে না, এটা কিন্তু মহিলাদেরই কিন্তু বুঝে শুনে করতে লাগে। তো এখন মাছটাও যদি করে নিতাম, সেই দেখবে শুটকি মাছটাও কিছুটা থাকতো, আবার মাছটা রান্না করলে মাছটাও থাকতো। তার চেয়ে আমি ভাবলাম যে মাছটা কালকে রান্না করবো, আজকে শুটকি মাছটা খাওয়া হয়ে যাক। মধ্যবিত্ত ঘরে একটু আয়ের ইয়েটা না একটু বুঝে শুনে করতে লাগে, এখন যদি খেয়ে নি সে আবার কালকে কি রান্না করবো সেটা আবার ভাবতে লাগতো। তো ও বললে থাকবে কালকে তাহলে করো, আমি বললাম শুটকি মাছ দিয়ে আজকে হয়ে যাবে, রাত্রিবেলায় না হয় একটা কিছু করবো। তো যাই হোক মাছটাও একদম কাটাকুটি করে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তারপর যেহেতু মাছ শুটকি ধোয়া হয়েছে, এবার বেসিনটা একটু পরিষ্কার করে নিয়েছি। যেদিন আমি মাছ ধুবো না আমার সেদিন বেসিন পরিষ্কার করতেই লাগবে, যদি আমি কালকেও পরিষ্কার করে থাকতাম তারপরেও আজকে বেসিনটা আমি পরিষ্কার করতাম। তো এটা তো আমার সপ্তাহে 2-3 দিন করে পরিষ্কার করা হয়, যেহেতু আমি থালা বাসন মাজি, তারপর তো সবজিপাতি ধুই, আর বিশেষ করে তেলের কড়াইয়ে ধোয়া হয়, তো তার জন্য একটু তেল একটা যেন পিছলে পিছলে ভাব হয়ে থাকে। আর এদিকে তো দেখিয়েছিলে রান্নার পর একদম গ্যাসের সমস্ত কিছু মোছামাছি করে পরিষ্কার করে নিয়েছি। এবারে বেসিনটা পরিষ্কার করে হয়ে গেলে বেশ, তো স্টিলের বেসিনটা দেখি কালকে গিয়ে স্টিলের বেসিনটাকে পরিষ্কার করব। এমনিতে পরিষ্কারই আছে, তারপরও দেখবে স্টিলের বেসিন না 2 দিন গেলে যেন একটা কীরকম হয়ে থাকে। তো এদিকে দেখো এই বেসিনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এই কাপড়টা দিয়ে এবারে সাইডগুলো একটু মুছে দিচ্ছি, না হলে চারিদিকে যেন জলের ফুটা পড়ে সেতে হয়ে আছে, এগুলো শুকিয়ে যাবে। যা গরম না, ওই যে 10টার পরে রান্না করা যে কতটা কষ্ট হয়ে যায়, তারপরেও খাবোটা কি, কষ্ট হলো তো রান্নাটা করতেই লাগবে। তো এদিকে দেখো এবারে এই যে নিচটা মুছে নিচ্ছি, যেহেতু এখানে কাজ করেছি জলের, তো তাই জন্য নিচটা জায়গাটা একটু ভালো করে মুছে দিচ্ছি। আর এই বালতিটার মধ্যে একটুখানি জল ছিল, ওই যে ফিল্টারটা থেকে একটু একটু করে জল পড়ে, তো তাই। তো তারপরে যে ফিল্টারের নিচটাও ভালো করে মুছে নেব। এবারে দেখি ফিল্টারের এই নিচটার জন্য একটা স্টিকার আনতে পারি কিনা, মানে স্টিকারটা লাগাবো ভাবি, কিন্তু আবার কি উঠে যাবে না কি। আমাদের বাড়িতে তো দেখলাম উঠে গেল, আমাদের বেসিনের ইয়ের মধ্যে মানে একদম পুরো গ্যাস রাখার তাকের মধ্যে না ওই মানে ইয়েগুলো স্টিলের না সরি মানে স্টিকারগুলো লাগিয়েছিলাম, মানে আমার বাবার বাড়ির কথা বলছিলাম। তো এখানে দেখি উঠে গিয়েছে, সেই জন্য আমার যেন ভয় লাগে। কিন্তু মোবাইলে দেখছি আবার অনেকের বাড়িতেই ঠিকঠাক একদম পুরো ঠিকঠাকই থাকে, কিন্তু এটাকে আমাদের লাগানোই হয়নি ঠিকঠাকভাবে, এটা আমি বুঝতে পারলাম না কেন এরকমটা হয়েছে। তো এই যে আমার ফিল্টারের জায়গাটা তো পরে করা হয়েছিল, তো এই জায়গাটার মধ্যে তাই টাইলস লাগানো হয়নি। তো ভাবছিলাম কি এরকম যদি ওই স্টিকারগুলো এনে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু ভালোই লাগবে। তো এবারে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দেওয়া তো হয়ে গেছে, এবারে বাইরেটা ঝাড় দিয়ে আমি বসে পড়বো খাওয়া দাওয়াটা করতে, কারণ আমার তো খাওয়া দাওয়া হয়নি। তো এদিকে দেখো এই যে এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে আমি গাছগুলোর মধ্যে দিয়েছিলাম জল, ওই যে ছোট ছোট ইয়েগুলো মানে ইয়েগুলোর মধ্যে কালকে বিকেলে জল দিয়েছিলাম গাছে, তখন দিয়েছিলাম। আর আজকে মনে হচ্ছে আমার শাশুড়ি মা সকালবেলায় দিয়েছিল। আর যেন গাছগুলো একদম বেশি জলে কীরকম হয়ে আছে। গাছ এরকম একটা জিনিস দেখবে, জল না পড়লেও যেন আবার বাঁচবে না, জল দিতে লাগবে, আবার জল বেশি পড়লেও কিন্তু মরেও যায়। তো ভাবছি গাছগুলোকে ওই সাইড দিয়ে এনে রাখবো, তাহলে আর শাশুড়ি মা জল দিতে গেলে ওই গাছগুলোর মধ্যে আর দিবে না, একদম বেশি জল হয়ে গেছে।
তো এদিকে দেখো এই যে জুতোগুলোকে সরিয়ে এই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এই সাইডের ইয়েগুলোকে পরিষ্কার করতে লাগবে একদিন। একদিন যদি একটু ঝুমঝুমিয়ে বৃষ্টি হতো না, তাহলে সেই বৃষ্টির মধ্যে বেরিয়ে আমি এই সাইডের যে দেখো কীরকম একদম শেওলা শেওলা পড়ে আছে ওগুলোকে একটু পরিষ্কার করে দিতাম। আর এদিকে দেখো রান্নাঘর ক্লিন করার পর কতটা ভালো লাগছে। রান্না বান্না বসিয়ে আমি কিন্তু এক চুটকিতে রান্নাঘরও কিন্তু পরিষ্কার করে নিই, দেখো কতটা ভালো লাগছে। এবারে কিন্তু ঝটপট করে আমার খাওয়া দাওয়াটাও করতে লাগবে। একে তো কমলি শাক রান্না করেছি, তো সেই জন্য তর সইছে না কতক্ষণে কমলি শাক দিয়ে মানে খাওয়া দাওয়াটা করব। আর এদিকে দেখো এই সাইডটা আমার দেখতে কতটা ভালো লাগছে না, যেন একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে মানে আছে। আর তোমাদের বলি না যে পুজো পার্বণের জন্য যে আলাদা করে মানে আলাদা করে অনেকটা সময় বের করে ঘরটোর ঝাড় দেওয়া, ওইটা আমার লাগে না। তারপরেও পুজো পার্বণ আসলো তো একটু তো ঝাড় দেবোই, সেটা না হলে সবসময় তো আমি ঘর দূর ক্লিন করে রাখি, তাই আমার অতটা ইয়ে হয় না। তো এদিকে দেখো পুরো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাইরের অবস্থাটাকে দেখাই, দেখো এই যে দেখো আকাশটা দেখতে তো বেশ দুর্দান্ত লাগছে। কি ভালো লাগছে না আকাশটা দেখতে? এইরকম আকাশটা দেখলেই মনে হয় যেন পুজো চলে এসেছে, এরকমটা মনে হয়। পুজো পুজো ফিলিংসটা যেন মনের মধ্যে আসে আকাশটা দেখতে। নীল আকাশে যেন সাদা মেঘ ভাসছে। তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে চলে আসলাম এই ঘরে। এসে এবারে বিছানা তো ঠিকঠাকই করা আছে। আর এদিকে দেখো আমি যে মানে ভিডিও করার সময় আরেকটা লাইট জ্বালিয়ে নিই, ওই যে দেখো একটা মানে ইয়ের মতো রাখলাম, কাঠের একটা লম্বা লাঠির মতো রাখলাম, ওইটা দিয়ে দিই। অনেক সময় কী বলো তো, কোথাও যাবো তখন আমি ভিডিও শ্যুট করবো বা শর্ট ভিডিও করবো, রেডি হলাম তখন, তাই জন্য ওই লাঠিটা দিয়ে আমি সুইচটা দিই। কারণ বিছানার উপর উঠলে তখন শাড়ি পরা থাকি বা যেটাই পরা থাকি, মানে ইয়ে পরা থাকলে তো সুবিধা হয় না, কুর্তি কুর্তি পরা থাকলে তো সুবিধা হয় না, বিশেষ করে শাড়ি পরা থাকলে অসুবিধাটা হয়। তখন এইভাবে না আমি লাইটটা জ্বালিয়ে দিই। তাই সবসময় এটা আমার ড্রেসিং টেবিলের পেছনে রাখাই থাকে। অনেক সময় আবার দেখবে অন্য কোথাও নিয়ে রাখি মনের ভুলে। তারপরে যে বিছানাটা তো ঠিকই ছিল, তারপর সকালবেলায় আজকে বাসি বিছানা থেকে নামার আগে একদম বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে যে বিছানাটাকে ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে এদিকে দেখো মিটচিপটা দুদিন যাবত মোছা হচ্ছে না, তো মিটচিপটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি চারিদিকগুলো। যেহেতু দুদিন যাবত মোছা হয়নি তাই আজকে একটু মুছিয়ে দিচ্ছি। আর এই যে খাটের এই সাইডটাও ভালো করে একটু মুছে দিচ্ছি, সেদিন মুছেছিলাম তোমরা ব্লগে দেখেছিলে, তো তাই জন্য একটু মুছে দিলাম সাইড ফাইডগুলো। আর এই যে কাঁচের টেবিলের কাবার মানে ইয়েটা উন্নাটা চেপাতে রাখলাম, ওইটাও একটু তুলে রাখবো। এই জায়গাটা একটু মোছামাছি করে রাখতে লাগবে, কারণ ওই যে প্লেটটার মধ্যে না ধুলোবালি পড়ে আছে, জলের ঝোঁকটা যে রাখি, তো তার জন্য ভাবলাম যে এই জায়গাটা একটু মুছেই না তারপরে রাখবো। আমার যেন কোনো জায়গায় যদি ধুলোবালি দেখি, আমার যেন সেটা আর সহ্য হয় না, কতক্ষণে মোছামাছি করে ক্লিন করে রাখবো। আর এই জুতোগুলো বের করেছিলাম সেদিন, ওই যে দেখো, জানি না তোমরা ভিডিওতে দেখতে পেলে কিনা, এই মানে কাঁচের টেবিলের নিচে। তো সেদিন না এই জুতোগুলো ভেবেছিলাম বাইরের জন্য বের করব, আর মানে বের করব বলে আর মনে ছিল না, ওই এখানটাই রয়েছে। আর বাইরে আমাদের জুতোও আছে 2-3 জোড়া, তো তার জন্য আর বের করলাম না। বের করলেই দেখবে তখন লাগবে, নষ্টও হবে। তাই আর আমার কোনো কিছু না নষ্ট করতে ভালো লাগে না, যখন যেটা প্রয়োজন সেটাই করব, প্রয়োজন ছাড়া যেন কোনো কিছু আমার করতে ভালো লাগে না। এবারে দেখো প্লেটটাকে ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে জলের ঝাঁকটা আর গ্লাসটা এখানে রেখে দিয়েছি। এখন মানে জল খেলেই না এই গ্লাসে করে খাওয়া হয়। আমি যদিও বেশিরভাগই বোতল দিয়ে খেয়ে নিই, তোমার দাদাভাই রাত্রিবেলায় বলো সকালবেলায় বলো, এই যে জগটা রাখাতে একদিকে সুবিধা হয়েছে, আর দেখবে গ্লাসে করে জলটা খেলে যেন তৃপ্তিও হয়। তারপর এই যে এই গাছটা এখানে রেখে দিলাম, দিয়ে এই জায়গাটা তো আমার মোছা হয়ে গেছে। এবারে ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে মুছে নেবো। এরকম একটা ফুলের গাছ এখানে রাখাতে, ফুল গাছ বললে ভুল হবে এটাকে, মানে এই গাছটার নাম তো জেব্রিয়ান গাছ, তো এটা রাখাতে কিন্তু ভালোই লাগছে, এটা একটা পাতাবাহার টাইপ কিন্তু। তারপর ড্রেসিং টেবিলটাকে ভালো করে একদম উপরের জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে ওই যে র্যাকের ইয়েগুলো একটু মুছে মানে জায়গা মতো রাখলাম রেখে, এখন দেখো নিচটাও ভালো করে একদম মুছে দিচ্ছি। ওই যে দেখো একটু একটু সাদা সাদা ছুপ কিন্তু এখন আবার উঠছে, সেদিন পরিষ্কার করেছিলাম পুরো চলে গিয়েছিল, এটা জানি কেন এই সাইডটা এরকমটা হয় বুঝতে পারি না। তারপরে যে মডুলার ডয়ারটাও ভালো করে একদম মুছে নিয়েছি। মডুলার ডয়ারটা সবসময় গুছিয়ে গাছিয়ে রাখি, তারপরও দেখবে যখন 3-4 মাস হয়ে যাবে যেন একদম পুরো ঝাম হয়ে থাকে। সমস্ত মডুলার ডয়ারটাই ঠিক আছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের এই যে হলুদ কালারের ডয়ারটা, এটার মধ্যে একদম কতগুলো হাবি জাবি জিনিস পড়েছে, তো ওইগুলোকে একদিন ঠিকঠাক করে রাখতে লাগবে। তারপর উপরের কাপড়টা তুলে জায়গাটা মুছে কাপড়টা আবার পেতে ফুলের ইয়েটা রেখে দিয়েছি, দিয়ে এবারে মডুলার ডয়ারটাকে জায়গা মতো রেখে এদিকে দেখো গডরেজটা এবারে মুছে নিচ্ছি। এই যে দেখো দেখো আমার পিঠের অবস্থা, আমি ঘেমে যেন পুরো একাকার হয়ে আছি। যা গরম না, এই অসহ্য গরমে যে সংসারে কাজবাজ করা কতটা কষ্ট সেটা একমাত্র আমরা গৃহিণীরাই কিন্তু একমাত্র বলতে পারি। তারপরও সংসারের কাজগুলো তো করতে লাগবে বলো। তো এবারে দেখো গডরেজের নিচটাও কিন্তু মুছে নিয়েছি, নিয়ে পেছনের রুমে চলে আসলাম। এখন এসে এবারে আলনার কাপড়গুলো গুছিয়ে আলনার নিচটাও একটু ভালো করে মুছে দেবো। কি জানো তো বন্ধুরা, শীতকাল হলে দেখবে কাজ করতে গেলেও সুবিধা, খেতে গেলেও সুবিধা, কোনো যেন অসুবিধাই হয় না। কিন্তু গরমকালে দেখবে না খেয়ে সুখ পাওয়া যায়, না কাজ করে সুখ পাওয়া যায়, এতটা পরিমাণে অসহ্য লাগে। এই যে দেখো একটুখানি কাজ করতে গিয়ে যেন প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছি, এতটা অসহ্য লাগছে যেন। তারপরেও সংসারে কাজ বাজ তো করতেই লাগবে বলো।
আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, রূপালী সাহা, যে দিদিভাই আমি প্রত্যেক দিন তোমার ব্লগ দেখি, তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ বোন আমার ব্লগগুলো দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো সেই তোমার নামটা ব্লগে নিলাম, সবাই কমেন্ট করবে, সবার নামই আমি কিন্তু একদিন মানে প্রত্যেক একদিনে তো আর সম্ভব না সবার নাম নেওয়ার, তো প্রত্যেক দিনে কিন্তু আমি একজন দুজনের করে নামটা নেব। তো বোন তুমি আমাকে কমেন্ট করে বলবে যে তোমার নামটা তো আমি নিলাম। তো এবারে দেখো এদিকে আমার ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলায় তো বাসি ঘরটা ঝাড় দিলে অতটা ভালো করে ঝাড় দেওয়া হয় না, তো এখন যেহেতু ঘরটা একবারে ক্লিন করে নিয়েছি, এবারে কিন্তু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আবার বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাবো যে কী পরিমাণে হাড় কাঁপানো রোদ দিয়েছে। তবে এই রোদের মধ্যে যদি একটু আমার ঘরের সোফাগুলো ল্যাপ তোষকগুলো রোদে দিতে পারতাম, ল্যাপ তো তুলে রেখে দিয়েছি, আবার যখন শীত আসবে তখন গিয়ে নামিয়ে নেব। তো তোষকগুলো রোদে দিতে পারলে খুব ভালো ছিল। তো এটা যেদিন ঘর ঝাড় দেবো সেদিনই না হয় দেবো। আর এদিকে দেখো মাথায় একটা গামছা দিয়ে তারপর কিন্তু আমি ঝাড়টা দিচ্ছি, আর তাড়াহুড়ো করে ঝাড়টা দিচ্ছি, মানে পায়ে যেন মানে পুরো ফুসকা পড়ে যাচ্ছে। একে তো জুতা পরতে পারছি না, জুতোগুলোও গরম হয়ে আছে। আর এদিকে আমার তো আবার রোদ সহ্য হয় না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এই জায়গাটা আমার ঝাড়ও দিতে লাগবে, তাই জন্য গামছাটা দিয়ে পুরো মুখ মাথা বেছিয়ে তারপর কিন্তু এই জায়গাটা ঝাড় দিচ্ছি। তাহলে বুঝো কী পরিমাণে রোদ, পুরো যেন গরম হয়ে আছে। এই জায়গাটার মধ্যে কোনো কিছু যদি একটা কেটে শুকানোর জন্য দেই না, সাথে সাথেই শুকিয়ে যাবে, এত পরিমাণে গরম, মানে রোদটা এত পরিমাণে। যাই হোক এদিকে দেখো এই জায়গাটা ঝাড়টা দিয়ে দৌড় দিয়ে এসে আগে ঘরে ঢুকলাম, না হলে মনে হচ্ছে আমি এখানেই মানে শুয়ে থাকবো, এরকমটা মনে হচ্ছে। তো এদিকে দেখো এবারে স্নান করেও চলে আসলাম। বাইরে একটুখানি কাজ করেছিলাম, একটা গাছের গোড়া একটু মাটি দিয়েছিলাম অতটুকুই, আর এদিকের ফুল গাছগুলো ওই সাইড দিয়ে নিয়ে রাখলাম। তো এদিকে দেখো এবারে এই যে স্নান করে এসে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, আর যেই স্নান করতে ঢুকলাম দেখছি আবার উপরে জলও শেষ হয়ে গেল। তারপর এসে আবার ভিজা কাপড়েই এই যে জলের সুইচটা দিলাম, আর এদিকে জলটা এখন ভর্তি করে নিচ্ছি। আর এখন ঠাকুর ঘরের যে ওই বাসনপাতি মাজা হয় ওই ছোটো ট্যাঙ্কিটার জলটা ভর্তি করে নিচ্ছি। আর এই যে দেখো এই গাছগুলো এখানটায় এনে রাখলাম। ওই বললাম না আমার শাশুড়ি মা মনে হয় সকালবেলায় জল দিয়েছিল, তার জন্য গাছগুলো একদম পুরো কীরকম হয়ে আছে। তো তার মধ্যে মাটি দিয়ে এই সাইড করে রাখলাম যাতে জল দিলে এই গাছগুলোর মধ্যে না পড়ে। আমি তো আর সবসময় জল দিই না, 2-3 দিন পর গিয়ে জলটা দিয়ে একটু করে। আর এবারে দেখো চুলটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি, আর ভিতরের ট্যাঙ্কির জলটা ভর্তি হয়ে গেছে, এখন উপরের ট্যাঙ্কির জলটা তুলে নিচ্ছি। তো চুলটাকে না ভালো করে এভাবে কিন্তু আমি মুছে নিচ্ছি, এই যে দেখো গামছাটা দিয়ে। চুলের জলটা যদি না ঝরায় না তাহলে দেখবে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। মাথা যন্ত্রণা যার হয় সে বুঝে, বাপরে বাপ যা কষ্ট হয় আমার, এক রোদ সহ্য হয় না, গাড়ি জার্নি করতে পারি না, আবার বেশি ঠান্ডা লাগলেও এরকমটা হয়। তো এদিকে চুলটা এখন বেঁধে নিয়েছি, এবারে সিঁদুরটা পরবো। একজন তো আমাকে বলেছিলে যে চুল বেঁধে যেন সিঁদুরটা পরি, তো এই কথাটা আমি কিন্তু সবসময় মনে রাখার চেষ্টা করি। মাঝে মধ্যে আবার একটু ভুল হয়ে যায়, কি বলো তো, সবসময় যে অভ্যাস করে আসলাম সেটা হঠাৎ করে যেন একটু বদলাতে গেলে একটু অসুবিধাই হয়। তো এদিকে দেখো একটা ফোঁটা দিয়ে নিলাম, আর আজকে পড়ছি গুরু সিঁদুরটা। এমনিতে আমার গুরু সিঁদুর পড়তে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু ওই যে এর জন্য পারি না, মানে আমার সীতাটার মধ্যে কালো দাগ পড়ে থাকে বলে পারি না। তো তার জন্য কিন্তু এইভাবে গুরু সিঁদুরটা পড়ছি, এই যে দেখো। তো সিঁদুরটা পরে তারপর গিয়ে এখন আর কি, এখন জলটা ভর্তি হয়ে গেলে তারপর গিয়ে এসে শুয়ে থাকবো, কারণ জল ভর্তি না হওয়া পর্যন্ত না শুয়ে থাকতে পারবো না। এখন যদি পাখাটা চালিয়ে আমি শুয়ে থাকি দেখবে কখন যদি আবার একটু চোখ লেগে যায়, চোখ তো লাগবে না জানি, তারপরও চোখ লেগে গেলে, তো সেই জন্য ভাবলাম জলটা ভর্তি হয়ে যাক তারপরে শুয়ে থাকবো। আর এদিকে সকালবেলায় যে তেলের কোটোগুলো ধুয়েছিলাম, তো তেলের কোটোটার মধ্যে এই যে প্লেটের মধ্যে তেলের কোটোগুলো নিয়ে জায়গা মতো রাখলাম, আর আমি এখন একটু জলও খেয়ে নিচ্ছি। বাপরে বাপ জলটা খেয়ে যেন একটু শান্তি পাবো। তো যাই হোক এবারে জলটা ভর্তি হয়ে গেলে আমিও একটু রেস্ট করব, আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করবো। তো চলো কালকে আবারও নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে।